আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। শ্রী দর্শক, আইনি অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স এবং কন্ট্যাক্ট অর্ডার সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন এবং আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই দর্শক, যখন আপনারা কল করবেন একটি বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে কল আছে, দেখি আমি কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলুন। জি, আমার ওয়াইফ এদেশে প্রথমে স্টুডেন্ট ভিসা আসলা, তারপরে উনি কোর্স কমপ্লিট করে গ্রাজুয়েট ভিসায় গেছেন, তারপরে উনি একটা স্কিল ওয়ার্কার ভিসাতে আছেন এখন বর্তমানে। আমার একটা মেয়ে আছে 2 বছর বয়স, আর আমি হলাম ওভার স্টে। তো কোন কোয়েশ্চেন হলো যে আমার মেয়ের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম ওই যে মায়ের ডিপেন্ডেন্ট হিসাবে। জি। আর আমার একটা দ্যাট মিনিট আমি একটা আউটসাইড অফ ইমিগ্রেশন রুলে করছি, অ্যাপ্লাই করছি, যেটা ফ্যামিলি অ্যান্ড চাইল্ড রুটে। জি। তখন আমার মেয়ের অ্যাপ্লিকেশনটা এখন হোল্ড করে রাখছে, যে ওরা বলছে যে আনটিল ওয়েটিং ফর ইয়োর ফাদার ডিসিশন। সো এটা আমার মেয়ের ইয়েটা তো ডিফারেন্ট, তো আমার মেয়েরটা এখনো কেন ওরা দিতেছে না? আপনার ওয়াইফ যে স্কিল ওয়ার্কারে গেছে নাকি হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় গেছে? না, স্কিল ওয়ার্কার। ওকে, ওনার জব টাইটেল কি? ফ্লো ম্যানেজার। ওকে, তাহলে তো আপনার মেয়ে তো এখানে যেতে পারে, তো এটা কেন হোল্ড করে রাখছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওরা বলছে যে আই এম ওয়েটিং ফর ইয়োর ফাদার ডিসিশন। এটার সঙ্গে তো এটা সম্পর্ক না, কারণ হচ্ছে যে সে তো সে আপনার কি বলে, আপনার মেয়ে তো আপনার ওয়াইফের পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট ছিল, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ছিল, তাই না? না না, ওই দেশের জন্ম। ও এই দেশে জন্ম। তো যখন আপনার ওয়াইফ স্টুডেন্ট ভিসা কিংবা পিএসডব্লিউতে ছিল তখন কি তার ডিপেন্ডেন্ট করা হয়েছিল? না। ও, তখন করা হয় নাই। তাহলে এখন যখন সে ডিপেন্ডেন্ট হতে গেছে, যখন সে স্কিল ওয়ার্কারে গেছে, তখন তারা বলতে চাচ্ছে যে বাবার অ্যাপ্লিকেশনটা ডিসিশন না হওয়া পর্যন্ত দিতে চায় না, তাই তো? জি। আমি জানি না কেন এটা করছে, কারণ হচ্ছে যে মেয়েটার অ্যাপ্লিকেশন মূলত ডিসপোজ হবে আলাদাভাবে, যেহেতু আলাদা অ্যাপ্লিকেশন, আলাদা ফিস দেওয়া হয়েছে, অতএব সেটা আলাদাভাবে হবে। এটা আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্ক হওয়ার কথা না, বুঝতে পারছেন? জি। তো কেন করেছে আমি জানি না, তবে আপনি যদি ডেসপারেট হন তাহলে সেই ক্ষেত্রে যে আপনি এমপির কাছে যেতে পারেন। এমপি হয়তো রিপ্রেজেন্টেশন দিলে এই ক্ষেত্রে হয়তো কোনো এক্সপার্টাইজ। এখন আমার অ্যানাদার কোয়েশ্চেন, এখন যদি আমার ওই কেসটা যদি রিফিউজ হয় তাহলে আমার কি আপিলের রাইট আছে? আর যদি আমার কেসটা রিফিউজ করে তো আমার মেয়ের অ্যাপ্লিকেশনে কোনো এফেক্ট হবে নাকি? না, আপনার কেসের সঙ্গে আপনার মেয়ের, কারণ হচ্ছে যে আপনার মেয়ে যেহেতু জন্মে এখানে, সে কখনো ওভারস্টেয়ার হচ্ছে না। তবে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হওয়া ভেরি ডিফিকাল্ট। আপনারটা সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না, কারণ স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে তো এটা পয়েন্ট বেস সিস্টেম, তো এখানে আর্টিকেল 8 অ্যাপ্লিকেবল হবে না। অতএব আপনার অ্যাপ্লিকেশন আসলে যেটা করা উচিত ছিল, আপনার অ্যাপ্লিকেশন এত তাড়াতাড়ি না করে মেয়েটা করে তার ডিপেন্ডেন্ট করে পরবর্তীতে যে আপনি হয়তো চেষ্টা করতে পারতেন। আমরা প্রথমে করছিলাম আমার মেয়ের অ্যাপ্লিকেশনটা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তখন ওরা চাইছে যে ফাদারের ইয়েটা, যে ফাদারের স্ট্যাটাস। আমার কোনো কেস পেন্ডিং ছিল না। জি। তখন আমি ওই হিউম্যান রাইট, তখন আপনি করতে বাধ্য হয়েছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন একটু ট্রিকি রয়ে গেছে, কেন যে ওরা মেয়ের অ্যাপ্লিকেশনটা হোল্ড করছে
আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কারণ ওটার জন্য আলাদা ফিস দেওয়া হয়েছে এবং আলাদা হেলথ চার্জ দেওয়া হয়েছে, অতএব ওইটা আসলে আলাদাভাবে ডিসপোজ অফ করা উচিত। এটা আপনার সঙ্গে লিঙ্ক করা উচিত না, কারণ আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না, বুঝতে পারছেন? আমার এটা যদি রিফিউজ করতে আপিল রাইট থাকবে নাকি? আপিল রাইট দেওয়ার সম্ভাবনা কম, যেহেতু অপারেস্টার হিসেবে আছেন, অতএব এখানে আপিল দেবে না। আবার এখানে আর্টিকেল 8-এ আপিল রাইট দেওয়ার কথা যদি আর্টিকেল 8 হতো, কিন্তু এই পয়েন্ট বেস সিস্টেমে আর্টিকেল 8 ইজ নট অ্যাপ্লিকেবল, অতএব আপনার কোনোভাবে অ্যাপিল রাইট দিবে না, ঠিক আছে? অলসো এখন আমার ওয়াইফ প্রেগন্যান্ট এন্ড ডিসেম্বরে ডিউ। জি, তো আর্টিকেল 8 এখানে আসে না, তাহলে পরে আপনাকে অ্যাপিল রাইট দিত। আর যেহেতু আপনার ওভারস্টেয়ার, অতএব অ্যাপিল রাইট দিবে না। এখানে আপনারটা একটু টিকি হয়ে গেল, ওরা হয়তো খুব লম্বা সময় নেবে, জিনিসটা আসলে হ্যাঙ্গিং হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এক্ষেত্রে বেরিয়ে আসতে গেলে আপনারা আসলে এমপির শরণাপন্ন হতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ ফর এ কল। তো আমার সলিসিটার আমাকে বলছেন যে, আমি বলছিলাম যে আমার মেয়ে, হ্যালো, শুনতে পাচ্ছি, জি বলুন। জি, যে উনি বলছেন যে না, এটা যখন ওরা রিফিউজ করে না, আমরা ওদেরকে প্রেশার ক্রিয়েট করবো না, দেখি ওরা আপনার ডিসিশনের সাথে কি করে। যদি ওরা আপনার মেয়েটা রিফিউজ করে, তখন আমরা চ্যালেঞ্জ করবো এটা, যে এটা কেন। মেয়েটা যদি রিফিউজ করে, সেখানে তো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ দিতে হবে, মাস্ট। আর হচ্ছে আপনার রিফিউজ করার উচিত হবে না, এইটাই আপনার গ্রাউন্ডে, এটা উচিত হবে না। কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কিংবা অ্যাপিল রাইট, এটা ভেরি ভেরি আনলাইকলি, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ফর এ কল, থ্যাংক ইউ। তো দর্শক, আমি কল নিব এবং মাঝে মধ্যে আমি আপডেট দিব। তো আপনার স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে আপনাদের টিভির ভলিউমটা মিউট করে দেবেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাহলে আমরা আপনাদের কথা শুনতে পাবো এবং আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তো প্রথমে আমি একটা কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রোগ্রামটা দেখে আমি খুব উপকৃত হই, এই জন্য আমি একটা ফোন। থ্যাংক ইউ। জি, আচ্ছা, একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার অক্টোবরের 19 তারিখ 10 ইয়ার্স ফুলফিল হবে, আর আমি ফিঙ্গারপ্রিন্টের ডেট আগামী শনিবার হচ্ছে 21 সেপ্টেম্বর। এটা ঠিক আছে নি? একটু আমারে বলবা প্লিজ। আপনার 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের বেসিসে অ্যাপ্লিকেশন করেছেন? করেছি, বাট 19 তারিখ, অক্টোবরের 19 তারিখে আমার 10 ইয়ার্স কমপ্লিট হয়ে যাব। আচ্ছা, আর আমি 14 19 তারিখ গেছিলাম অক্টোবরের। ওকে, তো যাই হোক, আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনার বায়োমেট্রিকের ডেট পড়েছে, বায়োমেট্রিকের ডেট পড়ে গেছে? যে 21 দিস মান্থ 21। আর 10 ইয়ার্স হচ্ছে কয় তারিখে? 19 তারিখ, অক্টোবরের 19 তারিখ। অক্টোবরের 19, আর এখন হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন ওরা চায় যে আপনার 10 ইয়ার্স কমপ্লিট হওয়া। কোনো ক্রমে যদি 10 ইয়ার্স কমপ্লিট না হয়, যেহেতু 1 মাস শর্টফল আছে, হ্যাঁ, তাহলে যদি এই 1 মাস পরে যে আপনার অ্যাপ্লিকেশন যদি ওরা কনসিডারেশনে নেয়, তখন যেহেতু 10 ইয়ার্স হয়ে যাচ্ছে, তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। কিন্তু যদি আপনার ওই 19 অক্টোবরের আগে যদি ওরা অ্যাপ্লিকেশনটা কনসিডারেশনে নিয়ে ফেলে, তখন কিন্তু একটু ট্রিকি হবে। না, 28 দিন আগে একজন লোক বলছিল যে 28 দিন তাকে করা যাবে। 28 দিনের ভিতরে অ্যাপ্লিকেশন করা যায়। যে 28 দিনের ভিতরেই পরে 21 তারিখ ইন্টারভিউ দিব, আর 19 তারিখ গিয়া, আর নেক্সট মান্থ 19 তারিখে গিয়া 10 ইয়ার্স ফুলফিল হবে। ওকে, তাহলে 28 দিনের ভিতরে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে কোনো সমস্যা নাই, এবং আলটিমেটলি এইটা ডিসিশন নিতে আরও 3-4 মাস লেগে যাবে, কিংবা
6 মাসও লেগে যেতে, ওরা সাধারণত 6 মাসের কথা বলে। বাট প্রায়োরিটি সার্ভিস পাই না এই জন্য। না, প্রায়োরিটি সার্ভিস আসলে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স ক্ষেত্রে ওরা দেয় না। তো যে কারণে আপনি আসলে আন্ডার কন্ট্রোলে আছেন, কোনো সমস্যা নেই, আপনি বায়োমেট্রিক দিয়ে দেন। এই অ্যাপ্লিকেশনটা হয়তো ওইটাতে একটু ক্লিয়ার করবেন প্লিজ। 21 তারিখে দিচ্ছি, কিন্তু 19 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর 19 অক্টোবর 1 মাস, তো 2 দিন বাদ দিলে তো 21 ইজ ঠিক আছে, এই 28 দিনের সময় পরে। না, ব্যাপারটা এইভাবে দাঁড়াবে, যখন ওরা কনসিডারেশন করবে কেস ওয়ার্কার্স অ্যালোকেশন হয়ে, তখন অলরেডি আপনার মোর দ্যান 10 ইয়ার্স হয়ে যাবে। তো যে কারণে আপনার 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই পয়েন্টে আপনার কোনো সমস্যা হবে না 10 ইয়ার্স লফুল রেসিডেন্স ক্ষেত্রে। কিন্তু 11th অফ এপ্রিলে কিন্তু অনেক চেঞ্জ আসছে, ওই চেঞ্জের ভিতরে অনেক কিছুই আছে, বুঝতে পারছেন? তো সেগুলোর ভিতরে কোনো সমস্যা না হলে, আপনি যে পয়েন্টটার জন্য আমাকে প্রশ্ন করেছেন, এই পয়েন্টে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গুড লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। যদি কলা থাকে আমি কল নেব, তা নাহলে আমি একটা হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ড্রপ হয়ে গেছে 83%, আমরা জানি যে মার্চ 2024-এ এই হেলথ অ্যান্ড কেয়ার ভিসার ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন হয়েছে। সেই রেস্ট্রিকশন আসার পরের থেকে আমরা দেখতে পেয়েছি যে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার অ্যাপ্লিকেশন ড্রপ হয়ে গেছে 83%। 83% অ্যাপ্লিকেশন ড্রপ হয়ে গেছে। দ্যাট মিনস আগে যেটা ছিল তার থেকে 83% হেলথ অ্যান্ড কেয়ার ভিসার অ্যাপ্লিকেশন কম পড়ছে। তো এই যে নাম্বার অফ পিপুল যারা অ্যাপ্লাই করছে টু কাম টু দ্য ইউকে অন হেলথ অ্যান্ড কেয়ার ভিসায়, তো এটা সিগনিফিকেন্টলি ড্রপড হয়ে গেছে। এবং এটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি যে দেয়ার ওয়াজ যে মেজর চেঞ্জেস ওয়ার মেড আন্ডার দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, এবং সেই কারণেই মূলত যে 83% অ্যাপ্লিকেশন ড্রপ করে গেছে। তো হোম অফিসের ডেটা এটা বলছে যে 13,100 অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে বিটুইন এপ্রিল অ্যান্ড আগস্ট 2024-এ। আর এটা হচ্ছে 83% ফিওয়ার, মানে 83% কম, ফিওয়ার দেন দ্য সেম 5 months ইন 2020। মানে 2023 যে 5 months, সেম 5 months যেটা আমি বলেছি যে বিটুইন এপ্রিল অ্যান্ড আগস্ট, সেই এপ্রিল অ্যান্ড আগস্টের এই 2024-এ 5 মাসে 83% অ্যাপ্লিকেশন ড্রপ হয়ে গেছে অন হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা। এবং ইন আগস্টে দেখা যায় যে 2,300 অ্যাপ্লিকেশন ফর হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা মূলত সাবমিট হয়েছে। এবং এটা দেখা যাচ্ছে যে ডাউন ফ্রম, মানে আগে যেটা হয়েছিল সাবমিট 2023-তে, সেটার কোয়ান্টিটি ছিল, সংখ্যা ছিল 18,300। আর 2024-এ এসে আগস্টে এটার নাম্বার এসে দাঁড়িয়েছে 2,300। কোথায় 18,300 আর কোথায় 2,300? এটা সিরিয়াসলি সিগনিফিকেন্টলি কিন্তু ড্রপ করে গেছে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা। তো 26,500 অ্যাপ্লিকেশন ফর ডিপেন্ডেন্ট অন দ্য হেলথ অ্যান্ড কেয়ার রুটে সাবমিট হয়েছিল ইন বিটুইন এপ্রিল অ্যান্ড আগস্ট 2024-এ। হ্যাঁ, কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইয়া ফোন করছি, আমার সেটেলমেন্ট ভিসা ছিল ইনডিপেন্ডেন্ট লিভ টু রিমাইন। লাস্ট জুনে ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। জি, ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার পরে এখন পর্যন্ত আমি কোনো ইমেল পাইনি হোম অফিস থেকে। আপনি কি কোন বেসিসে আইএলআর পেয়েছেন?
আইআরআর ফেলেছি আপনার 2016-এ। ওকে, এটা কি 10 ইয়ার্স লফুল রেসিডেন্স নাকি স্পাউস অফ ব্রিটিশ আগে যেন ছিল ডিসকাশনারি লিভ 6 ইয়ার ছিল না আগে। ওকে ওকে, বুঝতে পেরেছি। তো এই যে ই ভিসা অ্যাপ্লিকেশন আপনি যখন করবেন, অ্যাকাউন্টটা খুলবেন, এখান থেকে অ্যাটলিস্ট 2 উইক সময় লাগে এই ইমেলটা আসতে। তো এইটার জন্য আপনার আসলে টেনশনের কোনো কারণ নাই। আপনি 2টা সপ্তাহ আপনি ধৈর্য ধরেন, দেখবেন যে আপনার ইমেল চলে আসছে এবং আপনার ই ভিসা কমপ্লিট হয়ে গেছে। তো এটা করছি আপনার জুনের 11 তারিখ করছি ভাইয়া। তাহলে ডেফিনেটলি হয়তো